আসসালামু আলাইকুম সবাইকে বর্জ্য ও নিষ্কাশন চ্যাপ্টারের তৃতীয় ক্লাসে স্বাগতম। এখন আমি তোমাদের পড়াবো রেচনের শারীরবৃত্ত। তো আমরা অলরেডি জানি যে ক্যাটাবলিক প্রসেস বা অপচিতিমূলক বিক্রিয়ায় আমাদের দেহে অসংখ্য বর্জ্য পদার্থ তৈরি হয়। তো এর মধ্যে প্রধান হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ মানে কি? এইসব বর্জ্য পদার্থে নাইট্রোজেন থাকে। সো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। তো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো কি কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তারপরে আছে অ্যামোনিয়া এবং ক্রিয়েটিনিন। ওকে, তাহলে আমাদের দেহে যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো আছে তার মধ্যে কি কি আছে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন। আচ্ছা, তো যে সকল প্রাণীর আবার এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থের মধ্যে প্রধান হচ্ছে ইউরিয়া, তাদেরকে বলা হয় ইউরিওটেলিক প্রাণী। ইউরিওটেলিক প্রাণী। যে সকল প্রাণীর প্রধান নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ হচ্ছে ইউরিক অ্যাসিড, তাদেরকে বলা হয় ইউরিকোটেলিক প্রাণী। ইউরিকোটেলিক প্রাণী। আর যে সকল প্রাণীর প্রধান নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ হচ্ছে অ্যামোনিয়া, এখানে এটা হচ্ছে দেখো ইউরিক অ্যাসিড ইউরিকোটেলিক প্রাণী। আর যে সকল প্রাণীর প্রধান নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ অ্যামোনিয়া, তাদের নাম হচ্ছে অ্যামেনোটেলিক। তার হচ্ছে অ্যামেনোটেলিক। তো তোমাদের বই এটা কিছু উদাহরণ আছে, সো উদাহরণগুলো আমি বলবো। হ্যাঁ, সো ইউরিওটেলিক প্রাণীর যে উদাহরণ তারা হচ্ছে মানুষ ও কিছু সামুদ্রিক প্রাণী। মানুষ ও কিছু সামুদ্রিক প্রাণী। ওকে, আচ্ছা, ইউরিকোটেলিক প্রাণী। হ্যাঁ, ইউরিকোটেলিক প্রাণীর উদাহরণ কি? এইটা আমরা মনে রাখবো, শীতকালে আমরা পাটিসাপটা পিঠা খাই। সো আমি জাস্ট লিখবো পাটিসাপ। হ্যাঁ, পাটি সাপ। পা দিয়ে পাখি, টি দিয়ে টিকটিকি, সা দিয়ে হচ্ছে সাপ, আর প দিয়ে পতঙ্গ। আর অ্যামেনোটেলিক প্রাণীর উদাহরণ হচ্ছে, আমরা একটা নেমোনিক দিয়ে মনে রাখবো, আমেনার মা হাকে। আমেনার মা হাকে, অর্থাৎ আমিনার মা হচ্ছে হাঁকতেছে, মানে চিল্লাহল্লা করতেছে। তো আমেনা দিয়ে হচ্ছে আমেনোটেলিক, মা দিয়ে মাছ, হা দিয়ে হাইড্রা, আর কে দিয়ে কেঁচো। তাহলে আরেকবার বলি, আমাদের দেহে অসংখ্য বর্জ্য পদার্থ আছে, তার মধ্যে প্রধান হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। এগুলো কি কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন। আচ্ছা, এবং এই অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন। যে সকল প্রাণীর প্রধান নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ ইউরিয়া, তারা হচ্ছে ইউরিওটেলিক প্রাণী। যে সকল প্রাণীর প্রধান নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ ইউরিক অ্যাসিড, তারা হচ্ছে ইউরিকোটেলিক। আর যে সকল প্রাণীর প্রধান হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ অ্যামোনিয়া, তারা হচ্ছে অ্যামেনোটেলিক। ইউরিওটেলিকের উদাহরণ মানুষ আর সামুদ্রিক প্রাণী। ইউরিকোটেলিক হচ্ছে পাটি সাপ, পাখি, টিকটিকি, সাপ, পতঙ্গ। আর অ্যামেনোটেলিক দিয়ে হচ্ছে মাছ, হাইড্রা, কেঁচো। এবার আমরা আজকের যে টপিক, সেই টপিকে অফিসিয়ালি প্রবেশ করব। সো শারীরবৃত্ত। হ্যাঁ, শারীরবৃত্ত মানে কি? আমরা গত 2 ক্লাসে কি শিখেছি? যে কিডনি দেখতে কেমন, কিডনির ভিতরে কি কি আছে, তারপর নেফ্রন দেখতে কেমন, নেফ্রনে কি কি আছে, নেফ্রনের পার্টগুলো কি কি। সো এই যে কোনটা দেখতে কেমন, কোথায় থাকে, পার্টগুলো কিরকম, এগুলো হচ্ছে অ্যানাটমির পড়া। আর কোন একটা অঙ্গ কিভাবে কাজ করে
সেইটা যখন আমরা সেটা আমরা পড়ি হচ্ছে ফিজিওলজিতে, বা এটার বাংলা হচ্ছে শারীরবৃত্ত। ওকে, সো শারীরবৃত্ত মানে কোন একটা অঙ্গ কিভাবে কাজ করতেছে, সেটার মেইন যে কাজ সেটা কিভাবে হয়, সেটা আমরা শারীরবৃত্ততে পড়ি বা ফিজিওলজিতে পড়ি। সো রেচনের শারীরবৃত্ত মানে কোন একটা কিডনি এবং তার ভিতরে যে নেফ্রন সেগুলো কিভাবে কাজ করে। তো আমরা কেবল শিখলাম কি ইউরিওটেলিক প্রাণী হচ্ছে মানুষ, মানে আমরা হচ্ছে ইউরিওটেলিক প্রাণী। তাহলে মানুষের যে রেচন, সো রেচনের যে শারীরবৃত্ত, আমাদের রেচনের যে শারীরবৃত্ত এইটাকে এই জন্য দুইটা ব্রড শিরোনামে ভাগ করা হয়। এক নাম্বার হচ্ছে ইউরিয়া তৈরি, অর্থাৎ আমাদের দেহে প্রধান যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ এইটা কি, এটা হচ্ছে ইউরিয়া। সো এই ইউরিয়াটা কিভাবে তৈরি হচ্ছে সেইটা আমরা পড়ি রেচনের শারীরবৃত্তের প্রথম পয়েন্টে। আর সেকেন্ড পয়েন্টে আমরা পড়ি মূত্র তৈরির প্রক্রিয়া, মূত্র তৈরি। ওকে, সো ইউরিয়া তৈরি কিভাবে হয়, মূত্র তৈরি কিভাবে হয়। সো প্রথমে আমরা শিখবো হচ্ছে ইউরিয়া তৈরির প্রক্রিয়া। তো আমরা পরের একটা পেজ নেই। ইউরিয়া তৈরি, আমরা প্রোটিন খাই, মানে আমিষ জাতীয় খাদ্য খাই। সো আমিষ জাতীয় খাদ্য যখন আমরা খাই এটা পরিপাকের পর কিসে পরিণত হয়, ক্ষুদ্রতম যে সরল উপাদান সেটার নাম কি, অ্যামাইনো অ্যাসিড। ওকে, সো আমিষ জাতীয় খাদ্য এইটা পরিপাকের পর কিসে পরিণত হয়, অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আমাদের দেহের বিভিন্ন কাজে লাগে, অনেক কাজে লাগে, সেগুলো নিয়ে আমরা পরে পড়াশোনা করব, এখানকার পড়াশোনা না। সো সব কাজে লাগানো হইলো অ্যামাইনো অ্যাসিড, কিন্তু অতিরিক্ত যে অ্যামাইনো অ্যাসিড যেগুলো অব্যবহৃত আছে, যেগুলো আমার আর দেহের জন্য প্রয়োজন নাই, সেগুলো অবশ্যই দেহের বাইরে থেকে, মানে দেহের বাইরে মানে নিষ্কাশন করতে হবে। ওকে, সো এই যে অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড গুলো সেগুলো কি হয়, ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় ভেঙে যায়। দেখো নাম কি, অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ এখানে একটা অ্যামাইনো গ্রুপ থাকে আর একটা থাকে কার্বক্সিলিক গ্রুপ, তোমরা এটা অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়নে পড়বে। সো এই অ্যামাইনো অ্যাসিডে কি হয়, অ্যামাইনো গ্রুপ যেটা সেটা রিমুভ হয়ে যায়, হ্যাঁ সেটা বের হয়ে আসে। সো এটার নাম হচ্ছে ডিঅ্যামিনেশন প্রক্রিয়া, এবং এই ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় যেই এনজাইমটা কাজ করে সেটার নাম হচ্ছে ডিঅ্যামাইনেস। সো ডিঅ্যামিনেশন প্রসেস। সো ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামিনো মূলকটা বের হয়ে আসে, এবং অ্যামিনো মূলক হচ্ছে NH2। ওকে, এবং আর বাকি যে অংশটা থাকে সেটা হচ্ছে কিটো অ্যাসিড, কিটো অ্যাসিড। তো এটা বের হয়ে আসলো, দেন এই যে অ্যামিনো গ্রুপ সেইটা পরবর্তীতে H+ এর সাথে যুক্ত হয়ে NH3 তৈরি করে। এটার নাম কি জানো, এটার নাম হচ্ছে অ্যামোনিয়া। প্রবলেম হচ্ছে এই অ্যামোনিয়াটা অত্যন্ত বিষাক্ত, এইটা অত্যন্ত বিষাক্ত, এটা আমাদের দেহের জন্য অনেক ক্ষতিকর। সো আমরা অবশ্যই চাইবো না যেন এটা দেহের ভিতর থাকে। সো কি হয়, অ্যামোনিয়াটা কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়, এবং এক্ষেত্রে দুইটা অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয় এবং যুক্ত হয়ে তৈরি করে ইউরিয়া। ইউরিয়া তৈরি হয় এবং H2 তৈরি হয়। আচ্ছা, ইউরিয়া এবং H2, এবং এই ইউরিয়াটার সংকেত হচ্ছে কিরকম, NH2CO NH2। দেখছো? আচ্ছা, এখন তুমি বলতে পারো যে কি সুন্দর, কত সহজ তাই না, কিন্তু আসলে এত সহজ না। এই যে যেই প্রসেসটা, হ্যাঁ এটা আমি বক্স করি, এই যে প্রসেস কি হইলো, অত্যন্ত বিষাক্ত অ্যামোনিয়া একটা কম বিষাক্ত সাবস্টেন্স ইউরিয়াতে কনভার্ট হইলো। কেমনে, অ্যামোনিয়াটা কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়, ইউরিয়া তৈরি করে ফেললো। কিন্তু এটা আসলে এতই সহজ না, এটা একটা চক্রের মাধ্যমে হয়। এত সহজ যুক্ত হয়ে গেল ইউরিয়া পেয়ে গেলাম এমন না, এটা একটা চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি করে। চক্রটার নাম কি, অর্নিথিন চক্র, অর্নিথিন চক্র বা ইউরিয়া চক্র।
যেহেতু ইউরিয়া তৈরি হচ্ছে, এটার নাম আরেকটা নাম হচ্ছে ইউরিয়া চক্র বা অর্নিথিন চক্র। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ তোমাদের বলে দিই, অর্নিথিন চক্র কোথায় হয়? অর্নিথিন চক্র কোথায় হয়? তোমাদের মাথায় অলওয়েজ ঘুরবে বৃক্ক বা কিডনি। পরীক্ষার যে এমসিকিউ কোশ্চেনের 1 নম্বরে দেওয়া থাকবে বৃক্ক বা কিডনি, তোমরা খুব সুন্দর জায়গায় দিয়ে আসবা। এবং আমি বলি এটা আসলে আমরাও মাঝে মধ্যে ভুল করি, অর্নিথিন চক্র বৃক্ক বা কিডনিতে হয় না, এটা হয় যকৃৎ বা লিভারে। সো তোমাদের জন্য মনে থাকে, এজন্য আমি আরেকটা কাজ করব। এই যে কত সুন্দর একটা বোর্ড, কত বড়, আমি খুব বড় করে লিখবো অর্নিথিন। তোমরাও একটা বড় খাতা নাও, মানে খাতার একটা পেজ নাও, ওইখানে খুব বড় করে লেখা হচ্ছে অর্নিথিন চক্র কোথায় হয়? যকৃতে হয়। খাতার একটা পেজ ডেডিকেটেড রাখবা খালি এই লেখাটার জন্য, যকৃতে হয়। এই ভুল যেন আর কোথাও নাও করো, আর কখনো যেন এই ভুল না হয়। অর্নিথিন চক্র কোথায় হয়? যকৃতে, এটা কিন্তু বৃক্কে হয় না, হ্যাঁ, এটা কখনো ভুলবা না। সো অর্নিথিন চক্রর একটা প্রবলেম হয়েছে কি, এই যে নতুন যে এডিশন বই, এখানে হচ্ছে অর্নিথিন চক্রের পুরো ইন ডিটেইলস দিয়ে দিয়েছে, হ্যাঁ, এটা রিসেন্ট এডিশনে দিয়েছে, আগের এডিশনগুলোতে ছিল না, তো তোমাদের একটু জানতে হবে। সো দেখো, প্রথমে যেই NH3 আর CO2 এইটা মিলে তৈরি করে কার্বাময়েল ফসফেট। কি তৈরি করে? কার্বাময়েল ফসফেট। তাহলে NH3 মানে অ্যামোনিয়া আর কার্বন ডাই অক্সাইড মিলে তৈরি করে কার্বাময়েল ফসফেট। এই কার্বাময়েল ফসফেটটা হচ্ছে চক্রে প্রবেশ করে, এবং সে একলা প্রবেশ করে না, সে আসলে আরেকটা সাবস্টেন্সের সাথে যুক্ত হয়, এটা হচ্ছে অর্নিথিন। তাহলে অর্নিথিন আর কার্বাময়েল ফসফেট, যেটা আসলে অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইড থেকে, এই দুইটা একত্রে যুক্ত হয় এবং এখান থেকে চক্রে শুরু হয়, হ্যাঁ, এবং তৈরি করে হচ্ছে সাইট্রুলিন। সাইট্রুলিন, হ্যাঁ, সাইট্রুলিন। এইবার এই যে সাইট্রুলিন, এইটা করে কি, এটা অ্যাসপারটেটের সাথে যুক্ত হয়, অ্যাসপারটেট। সো সাইট্রুলিন এবং অ্যাসপারটেট যুক্ত হয় কি তৈরি করে? আর্জিনিনো সাকসিনেট। আমি জানি তোমাদের এই নামগুলো অনেক কঠিন লাগতেছে, আমি জাস্ট এটা একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এটা নতুন বই খুব সুন্দর করে বক্স করে দেওয়া, হ্যাঁ, তো এই জন্য একটু দেখবে, অবশ্যই দেখবে। এবং যেহেতু সুন্দর করে বক্স করে দেওয়া, স্যারদের এগুলো নজরকারি, এবং সেগুলো পরীক্ষা কঠিন নিতে চাইলে দিয়ে দিবে, হ্যাঁ, আর্জেন্টিনো সাকসিনেট। এবং আরেকটা কথা বলে রাখি, রিসেন্ট যে বোর্ড এক্সাম গুলো, হ্যাঁ, এটা কিন্তু কঠিন আসতেছে। তো তোমরা একদম বোর্ডের কোশ্চেন টেস্ট পেপার ঘেটে মুখস্থ করে আসবা, ঝেড়ে দিবা, এরকম হওয়ার সম্ভাবনা আগামীতে হয়তোবা থাকবে না। এবং GPA-5 এর কাউন্টও কিন্তু কমে আসতেছে প্রতি বছরই। সো অবশ্যই তোমাদের সবাইকে সিরিয়াস হতে হবে, হ্যাঁ। তো সাইট্রুলিন এবং অ্যাসপারটেট মিলে আর্জিনিনো সাকসিনেট তৈরি করে। আর্জিনিনো সাকসিনেট ভেঙে যায়, ভেঙে গিয়ে দুইটা সাবস্টেন্স পাওয়া যায়, একটা হচ্ছে ফিউমারেট, আরেকটা পাওয়া যায় আর্জিনিন। এই যে ফিউমারেট, এটা চক্রের বাইরে চলে আসে, এটা চক্রে থাকবে না। তো এই যে আর্জিনিনটা, সেইটা হয় কি, পানির উপস্থিতিতে এটা ভেঙে যায়, H2O। পানির উপস্থিতিতে এটা ভেঙে কি তৈরি করে জানো? এক তৈরি করে অর্নিথিন, আরেক দিকে সে তৈরি করে ইউরিয়া। এই যে আমার বিশ্ববিখ্যাত ইউরিয়া, এইটা হচ্ছে তৈরি হয়ে গেল। কোথায় তৈরি হয়? যকৃতে। এবং তোমরা যখন ওই যে পাকস্থলীর যে চ্যাপ্টার, পাকস্থলী যকৃৎ, এটা চ্যাপ্টার পড়বা, সেখানে দেখবা যে এগুলো সম্পর্কে হালকা পাতলা বলে দেওয়া, যে যকৃতের বিপাকীয় ভূমিকায় এটা পাবা, যে ডিঅ্যামিনেশন প্রক্রিয়া, তারপরে হচ্ছে এই যে ইউরিয়া সাইকেল, এগুলো হচ্ছে যকৃতে হয়। কোথায় হয় না? এটা কিন্তু বৃক্কে হয় না। তাহলে আরেকবার বলি, অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইড মিলে কার্বাময়েল ফসফেট তৈরি করে, কার্বাময়েল ফসফেট আর অর্নিথিন যুক্ত হয়ে সাইকেলটা শুরু করে, পাওয়া যায় সাইট্রুলিন, দেন সাইট্রুলিন আর অ্যাসপারটেট এগুলো যুক্ত হয়ে তৈরি করে, এই দুইটা যুক্ত হয়ে তৈরি করে আর্জিনিনো সাকসিনেট। এটা পরে ভেঙে যায়, ফিউমারেট আর আর্জিনিন তৈরি করে, ফিউমারেটটা চক্রের বাইরে চলে আসে, আর্জিনিন হচ্ছে পানির সাথে যুক্ত হয়ে অর্নিথিন আর ইউরিয়া তৈরি করে, ইউরিয়া তো বের হয়ে যাবে মূত্রের মাধ্যমে, আর এই অর্নিথিন এটা পুনরায় সাইকেলে প্রবেশ করে। এখানে আরেকটা ছোট্ট জিনিস বলে রাখি, এই যে যেই প্রসেসটা, এখানে একটা এনজাইম কাজ করে, এটার নাম কার্বাময়েল ফসফেট সিনথেটেস।
জাস্ট এই নামটা মাথায় রাখো। কেন রাখো? কারণ হচ্ছে এই চক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম হচ্ছে এটা, কার্বোমাইল ফসফেট সিনথেটিস। ওকে, নাম দেখে বুঝবা, কিন্তু তোমরা জানো যে সিনথেসিস মানে হচ্ছে কোনো কিছু তৈরি হচ্ছে, তাই না? সো এখানে কার্বোমাইল ফসফেট তৈরি হওয়ার যে এনজাইম সেটার নাম হচ্ছে কার্বোমাইল ফসফেট সিনথেটিস। আশা করি পারবে। তো কি হইলো, আমরা ইউরিয়া তৈরি করলাম, এখন অন্যান্য নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি হচ্ছেই। সো এগুলো মূত্রের মাধ্যমে বের হয়ে আসবে। সো মূত্র তৈরির প্রক্রিয়া আমরা চলে আসবো। নেক্সট হচ্ছে মূত্র তৈরির প্রক্রিয়া। মূত্র তৈরি। সো মূত্র তৈরির প্রসেসটা ব্যাখ্যা করেছে কে? কুশনি নামের এক ভদ্রলোক। কুশনি, আমি নামের বানানটা খুব একটা সুন্দর লিখিনি, এটা বই হচ্ছে ইংলিশে লেখা, আমি যে বাংলায় লিখলাম কুশনি। সো মূত্র তৈরির স্টেপ হচ্ছে 3টা। 1 নাম্বার অতি সূক্ষ্ম পরিস্রাবন বা আল্ট্রা ফিল্ট্রেশন। অতি সূক্ষ্ম পরিস্রাবন বা আল্ট্রা ফিল্ট্রেশন। 2 নাম্বার টিউবুলার পুনঃশোষণ। এবং 3 নাম্বার সক্রিয় ক্ষরণ। তাহলে মূত্র তৈরির ধাপ ব্যাখ্যা করেছেন কুশনি। এটা 3টা স্টেপ। 1 নাম্বার অতি সূক্ষ্ম পরিস্রাবন, 2 হচ্ছে টিউবুলার পুনঃশোষণ এবং 3 নাম্বার সক্রিয় ক্ষরণ। তোমরা মোটামুটি এ সম্পর্কে সম্যক ধারণা রাখো। যদি তোমরা দ্বিতীয় ক্লাস করে থাকো, তোমরা সেকেন্ড ক্লাসটা অবশ্যই করবে। করলে দেখবা যেগুলো কিছুই না, আমি আরেকবার করে ব্যাখ্যা করব, কিন্তু মাস্ট সেকেন্ড ক্লাসটা করবা। হ্যাঁ, করলে দেখবা যে একদম সহজ। এবং অতি সূক্ষ্ম পরিস্রাবন আমরা অলরেডি মোটামুটি জানি। দেখো আরেকবার ব্যাখ্যা করি। কি হয়? প্রথম যে রেনাল কর্পাসল, নেফ্রনের কয়টা পার্ট? রেনাল কর্পাসল, আর একটা কি রেনাল টিউবিউল, তাই না? রেনাল কর্পাসলের কয়টা পার্ট? 2টা। কি কি? বোম্যান্স ক্যাপসুল আর নীল কালার দিয়ে একটা কিছু আঁকি। নীল কালারের জিনিসটার নাম কি বলতো? গ্লোমেরুলাস, নাকি? গ্লোমেরুলাস। দেখো কি সুন্দর করে আঁকলাম। দেখো তো, এটা কি ভুল করে চিকন দিলাম? এটা কি, দেখো তো, এটা কি ভুল করে চিকন দিছি নাকি হচ্ছে ইচ্ছা করে দিয়েছি? ইচ্ছা করে দিছি। কিন্তু কেন? কারণ হচ্ছে এটা কি, এটা হচ্ছে অ্যাফারেন্ট, নাকি অন্তর্বাহী, আর এটা হচ্ছে ইফারেন্ট। সো এটার নাম হচ্ছে অন্তর্বাহী আর্টারিওল বা অ্যাফারেন্ট আর্টারিওল। অন্তর্বাহী, আর এটা হচ্ছে বহির্বাহী আর্টারিওল। সো এটা বের হয়ে যায়, এই জন্য এটার নাম হচ্ছে বহির্বাহী বা ইফারেন্ট আর্টারিওল। আর এটা অন্তর্বাহী, এটা আসে, যেটা আসে সেটা হচ্ছে আফারেন্ট, নাকি আফারেন্ট। সো এই যে মাঝখানে যে জায়গাটা, এটার নাম হচ্ছে গ্লোমেরুলাস। সো কি হয়? রক্ত এখানে আসে, তাই না? কেমনে কেমনে আসে? রেনাল ধমনির মাধ্যমে এখানে আলটিমেটলি রক্ত আসে। আসার পরে দেখো তো, সে একটা বড় রাস্তা দিয়ে আসলো, কিন্তু বহির্বাহী দিয়ে যখন সে যেতে চায় তখন কি দেখে? রাস্তা ছোট। সো এখানে অনেক চাপ সৃষ্টি হয়, এবং যেই চাপের ফলে এই যে দেখো, সেটা গ্লোমেরুলাস থেকে বোম্যান্স ক্যাপসুলে চলে আসে। সেই চাপটার নাম হচ্ছে কার্যকর পরিস্রাবন চাপ। যেই চাপের ফলে আসে সেই চাপটার নাম হচ্ছে কার্যকর পরিস্রাবন চাপ। কার্যকর পরিস্রাবন চাপ। এবং এটার ভ্যালু হচ্ছে 10 থেকে 25 মিলিমিটার পারদ চাপ বা mmHg। তো যেই চাপের কারণে এই যে গ্লোমেরুলাসে আসা রক্তটা, এটা কোথায় চলে আসে? বোম্যান্স ক্যাপসুলে। সেটাকে কি বলে? কার্যকর পরিস্রাবন চাপ। পরিস্রাবন মানে কি? ফিল্টার হওয়া। সো কার্যকর পরিস্রাবন চাপ, সেটার ভ্যালু কত? 10 থেকে 25 মিলিমিটার পারদ চাপ। এই যে চলে আসলো, এটার নাম কি হয় তখন? গ্লোমেরুলার ফিল্ট্রেট বা প্রাথমিক মূত্র। আচ্ছা, এখন দেখো, এই যে পরিস্রাবন হইলো, পরিস্রাবনের ক্ষেত্রে একটা স্ট্রাকচার অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনটা? এই যে বোম্যান্স ক্যাপসুল। বোম্যান্স ক্যাপসুলের যে ভিসেরাল স্তরে কি থাকে? এরকম প্রবর্ধন যুক্ত কোষ থাকে না? এটার নাম কি? পোডোসাইট কোষ, নাকি? এই যে ধরো হচ্ছে আমি গ্লোমেরুলাস আঁকলাম, পোডোসাইট কোষটা কিরকম হবে? পোডোসাইট কোষ কেমন হবে? পোডোসাইট কোষ এবং আঙ্গুলের মতো, নাকি? এই যে এরকম আঙ্গুলের মতো, এবং এখানে যে ফাঁকা জায়গা, এখান দিয়ে হচ্ছে গিয়ে ছেঁকে রক্ত এখানে চলে আসে। এবং রক্তের কোন পার্ট গুলো আসে না? প্রোটিন আসে না। সো আমি এখানে একটা প্রোটিন এঁকে দিই।
ধর এখানে প্রোটিন আঁকলাম, প্রোটিন আসে না, আর কি আসে না, রক্তকণিকা আসে না। সো প্রোটিন এবং রক্তকণিকা বাদে সবই হচ্ছে এখানে চলে আসে। আচ্ছা, এবং আরো দুইটা ইনফরমেশন বলি, তোমরা জানো, আরেকবার মনে করিয়ে দিই, রিভিশন করে দিই, যে হচ্ছে প্রতি মিনিটে হৃৎপিণ্ড থেকে মানে হৃৎপিণ্ড থেকে কিডনিতে কতটুকু রক্ত আসে? 1200 মিলি, নাকি 1200 মিলি। এবং তার মধ্যে প্রতি মিনিটে কতটুকু পরিশ্রুত হয়? 125 মিলি। 125 মিলি। তাহলে প্রতি মিনিটে যদি 1200 মিলি রক্ত আসে, তাহলে তার মধ্যে মাত্র 125 মিলি রক্ত পরিশ্রুত হয়ে এখানে আসে, ক্যাপসুলার স্পেসে জমা হয়। আচ্ছা, নেক্সট, এই সম্পর্কে অতিসূক্ষ্ম পরিশ্রাবণ বই আর মোটামুটি কিছুই নাই, তুমি একবার দেখলেই হয়ে যাবে পড়া। নেক্সট হচ্ছে টিউবুলার পুনঃশোষণ। এখন দেখো গ্লোমেরুলার ফিল্ট্রেট যে আসলো, প্রবলেমটা কি হইলো? এখানে রক্তের প্রোটিন আর রক্তকণিকা বাদে সবই চলে আসছে। এখন এর মধ্যে তো অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আমার ব্লাডে আবার ব্যাক করতে হবে, তাই না? অনলি আমরা চাই যেন হচ্ছে বর্জ্য পদার্থটা বের হয়ে যায়, ভালো জিনিসপাতি তো আমরা মূত্রের মাধ্যমে বের করতে চাই না। সো এখন আমি অত ব্যাখ্যাতেরা করে আঁকবো না, ধরে নাও এটা হচ্ছে রেনাল টিউবুলের বাকি অংশ, মানে এখানে পিসিটিও আছে, এখানে হেনলির লুপ আছে। পিসিটি মানে হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল বা নিকটবর্তী পেঁচানোর নালিকা। তারপরে এর মধ্যে হেনলির লুপও আছে এবং হচ্ছে দূরবর্তী পেঁচানোর নালিকাও আছে। সো আসলো, এখানে আসলো। ধরো এখানে এই লালটা দিয়ে বুঝাইলাম বর্জ্য পদার্থ, আর এই সবুজ হলুদটা দিয়ে বুঝালাম হচ্ছে, আচ্ছা হলুদ না, একটা সবুজ কালার ইউজ করি, সবুজটা বুঝালাম হচ্ছে যেটা আমার দরকার, প্রয়োজনীয় কোনো একটা পদার্থ। এখন যেটা টিউবের ভিতরে থাকে সেটা আলটিমেটলি মূত্র হিসেবে বের হয়ে যায়, যেটা নালিকার ভিতরে থাকে বা টিউবের ভিতরে থাকে সেটা আলটিমেটলি মূত্র হিসেবে বের হয়ে যায়। আর যেটা আবার ব্লাডে ব্যাক করে সেটা মূত্র হিসেবে বের হয় না, সেটা আমাদের বডিতে ব্যাক করতেছে। ওকে, সো ব্লাডে যেহেতু ব্যাক করে, তো আমরা একটা ব্লাডের ছবি আঁকবো এখানে। সো ব্লাডের ছবি আঁকলাম। আমরা কি চাবো? সবুজটা মানে ভালো জিনিস, যেটা দরকারি জিনিস, উপকারী জিনিস, সেটা আমরা ব্যাক করব, তাই না? সো ব্যাক করলাম। এই যে ব্যাক করার প্রসেস, এটাই হচ্ছে পুনঃশোষণ। ওকে, আর দেখো যেটা খারাপ সেটা ধরো হচ্ছে এখানে ছিল, খারাপ জিনিসটা কোথায় আছে? রক্তে আছে। তো মানে এখানে ফিল্টার হয় নাই, এটা রক্তে আছে। তো আমরা কি চাবো? আমরা চাবো যেন খারাপ জিনিসটা টিউবে ব্যাক করে। সো টিউবে ব্যাক করার প্রসেসকে বলা হয় হচ্ছে ক্ষরণ, হ্যাঁ, সক্রিয় ক্ষরণ। এখন তোমার মনে একটা কোশ্চেন আসতে পারে, ভাইয়া এই রক্তটা আসলো কেমনে, মানে এই রক্তের নালীটা, এই ব্লাড ভেসেল বা রক্ত নালীটা আসলো কোথা থেকে? এটা এই যে দেখো বহির্বাহী নালিকা, তাই না? ইফারেন্ট দিয়ে নাকি ইফারেন্ট আর্টারিওল। এই ইফারেন্ট আর্টারিওল আসলে এখানে এসে থেমে যায় না, হ্যাঁ, এ আসলে বসে থাকে না, এ করে কি, এ পুরা যে টিউব, হ্যাঁ পুরা টিউব না, আসলে মেইনলি হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল বা নিকটবর্তী পেঁচানোর নালিকা, দূরবর্তী পেঁচানোর নালিকা, এই অংশটাকে পেঁচায়। এখন ছবিতে খুব একটা ভালো দেখাবে না, জাস্ট আমি দেখানোর জন্য দেখাচ্ছি, বইয়ে দেখাবো। হ্যাঁ, তাহলে কি হইলো, এই যে বহির্বাহী আর্টারিওল বা ইফারেন্ট আর্টারিওল, এইটা বের হয়ে এসে মানে এখানে দিয়ে এসে সে পুরা টিউবকে পেঁচায়, এবং পেঁচায় যে স্ট্রাকচারটা তৈরি করে সেটার নাম, সেটার একটা নাম আছে, নামটা আমরা শিখবো। হ্যাঁ, এটার নাম পেরিটিউবুলার ক্যাপিলারি। পেরিটিউবুলার ক্যাপিলারি। ওকে, তাহলে সক্রিয় ক্ষরণ সম্পর্কে আমরা মোটামুটি জেনেছি। এখন বাকি অংশটা আমরা বই থেকে দেখবো। হ্যাঁ, অনেক পড়া হয়ে গেছে, এখন তুমি বই দেখলে দেখবা যে খুশি হয়ে গেছো, মানে তুমি একবার ক্লাস যদি মনোযোগ দিয়ে করো, তুমি বই দেখে আসলে আসলে খুশি হয়ে যাবা। দেখো আমরা এটা একটু বড় করি। সো শারীরবৃত্ত কি আমরা জানি নাকি, কোন একটা অর্গান কিভাবে কাজ করে, কোন একটা অঙ্গ কিভাবে কাজ করে। দেখো প্রধান নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ হলো কি কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন। আমরা অলরেডি জানি ইউরিওটেলিক, ইউরিকোটেলিক, অ্যামিনোটেলিক, হ্যাঁ এগুলো তো জানি নাকি। মানুষ কি ইউরিওটেলিক প্রাণী, এই জন্য আমরা রেচনের মানুষের যে রেচনের শারীরবৃত্ত, সেখানে আমরা দুইটা পয়েন্টকে ভাগ করি নাকি, একটা হচ্ছে ইউরিয়া তৈরি আর একটা মূত্র তৈরি। তো মানুষ হচ্ছে ইউরিওটেলিক প্রাণী। এই যে ইউরিওটেলিজম হচ্ছে গিয়ে যাদের রেচনে ইউরিয়ার আধিক্য থাকে, সেটাকে বলা হয় হচ্ছে ইউরিওটেলিজম। সো দুইটা ধাপে ভাগ করা হয়, এক নাম্বার হচ্ছে ইউরিয়া তৈরি আর দুই নাম্বার মূত্র তৈরি। ইউরিয়া সৃষ্টির প্রসেস, সেখানে অনেক কথা বলেছে, আমরা এই অংশটা দেখবো না। আমরা কোন অংশ দেখবো? এখানে একটা, এই যে এটুকু দেখবো।
এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসতে পারে এবং অনেক বেশি আসতে পারে হচ্ছে এইটার পরের যে ইয়াটা, হ্যাঁ কোনটা মূত্রতরি প্রসেস, আমরা পড়বো। সো এই যে দেখো আমরা আমিষ জাতীয় খাদ্য খাই, প্রোটিন খাই, প্রোটিন ভেঙে কি পাওয়া যায় পরিপাকের মাধ্যমে অ্যামিনো অ্যাসিড। সব মানে অ্যামিনো অ্যাসিড আমাদের দেহের অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগে, কিন্তু অতিরিক্ত যেগুলো দেহের দরকার নাই সেগুলো ভাঙে। কোন প্রক্রিয়ায় ভাঙে? ডিঅ্যামিনেশন প্রক্রিয়া। এখানে একটা কথা বলে রাখি, এইটাও লিভারে হয় ডিঅ্যামিনেশন, এইটাও যকৃতে হয়, ডিঅ্যামিনেশন প্রক্রিয়াও যকৃতে হয়। এটা হচ্ছে গিয়ে পাকস্থলীর চ্যাপ্টার, মানে হচ্ছে ডাইজেশন চ্যাপ্টার, যেটা পরিপাকের চ্যাপ্টার, সেখানে পাবা। সো ডিঅ্যামিনেশন প্রক্রিয়া কোথায় হয়? যকৃতে হয়। এবং এটা ভেঙে কিটো অ্যাসিড অ্যামিনোমূলক পাওয়া যায়। এই অ্যামিনোমূলক যেটা, সেটা হচ্ছে H+ এর সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করে। এইটা অত্যন্ত বিষাক্ত। সো আমরা চাবো অত্যন্ত বিষাক্ত কোনো একটা বস্তু সেটা যেন কম বিষাক্ত কোনো বস্তুতে পরিণত হয়। অত্যন্ত বিষাক্ত, অত্যন্ত বিষাক্ত, এটা হচ্ছে কম বিষাক্ত ইউরিয়াতে কনভার্ট হয়। হ্যাঁ, এটা কি হয়? ইউরিয়া সাইকেলের মাধ্যমে ইউরিয়াতে তৈরি হয়, ইউরিয়া তৈরি করে। এবং ইউরিয়া সাইকেল বর্ণিতিন চক্র, এটা কোথায় হয়? যকৃতে হয়। 5টা ধাপ। আমরা পরের পেজে চলে যাই, দেখো পড়া কত সহজ হয়ে গিয়েছে। এই যে দেখো, এই দেখো পড়া কত সহজ হয়ে গিয়েছে। এই যে অত্যন্ত বিষাক্ত অ্যামোনিয়া, এটা কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়, কি তৈরি করে? কার্বমাইল ফসফেট। এবং এই চক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম হচ্ছে এইটা, কার্বমাইল ফসফেট সিনথেটেস। কার্বমাইল ফসফেট সিনথেটেস, ওকে। সো এই কার্বমাইল ফসফেট কি হয়? অর্নিথিনের সাথে যুক্ত হয়, অর্নিথিনের সাথে যুক্ত হইল, যুক্ত হয়ে কি তৈরি করে? সাইট্রুলিন। এই এনজাইম গুলোর নাম তোমার জানা দরকার নাই, এইটা জাস্ট একটু মাথায় রাখো। তো এই যে সাইট্রুলিন, সাইট্রুলিন পরবর্তীতে অ্যাসপার্টেটের সাথে যুক্ত হয়, এইটাও একটা অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, সো এই অ্যাসপার্টেটের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? আর্জিনিনোসাকসিনেট। আর্জিনিনোসাকসিনেট ভেঙে দুইটা জিনিস পাওয়া যায়, ফিউমারেট। ফিউমারেট হচ্ছে সাইকেলের বাইরে চলে যায়। আর কি পাওয়া যায়? আর্জিনিন। এই আর্জিনিন হচ্ছে পানির উপস্থিতিতে ভেঙে ইউরিয়া আর অর্নিথিন। অর্নিথিনটা এগেইন সাইকেলে প্রবেশ করে। তাহলে দেখো তো এখানে কয়টা স্টেপ? 1 নাম্বার স্টেপ, 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5। তাহলে ইউরিয়া সাইকেল কয় স্টেপের প্রক্রিয়া, কয় স্টেপের সাইকেল? এটা হচ্ছে 5টা স্টেপের সাইকেল। হ্যাঁ, 5টি ধাপে হয়। দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এইটা এইচএসসি-তে আসে। সো অবশ্যই পড়তে হবে। এবং এটা কিন্তু যেহেতু 3টা পয়েন্ট, তোমাদের কিন্তু বলেছি 3টা পয়েন্ট অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। সো 3টা পয়েন্ট অবশ্যই মাথায় রাখবা। অতি সূক্ষ্ম পরিস্রাবণ, টিউবুলার পুনঃশোষণ এবং সক্রিয় ক্ষরণ। অতি সূক্ষ্ম পরিস্রাবণ তুমি জানোই, অনেক কিছু জানো নাকি? এই যে অতি সূক্ষ্ম পরিস্রাবণ কি হয়? অতি সূক্ষ্ম পরিস্রাবণের একটা সংজ্ঞা আছে। এবং দেখো এই যে গ্লোমেরুল আছে, আলট্রাফিল্টার। এই যে রিনাল কর্পাসলের যে গ্লোমেরুল আছে, এটা আলট্রাফিল্টার বা পরিস্রাবণ যন্ত্রের কাজ করে, অতি সূক্ষ্ম। তারপরে হচ্ছে হৃৎপিণ্ড থেকে কি হয়? রক্তটা অতি উচ্চ চাপে গ্লোমেরুলাসে প্রবেশ করে। এবং সাধারণত কি হয়? অ্যাফারেন্ট আর্টারিওল, অ্যাফারেন্ট মানে কি আসতেছে, সেটার ব্যাস কত হয়? বেশি হবে নাকি? এবং ইফারেন্টের হচ্ছে গিয়ে ব্যাস কি হয়? কম হয়। কম হওয়ার কারণে একটা উচ্চ চাপ সৃষ্টি হয়, এটাকে বলা হয় হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এটা একটু নাম জানবা, হ্যাঁ, হাইড্রোস্ট্যাটিক প্রেসার। সো এই হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কারণে কোন দুইটা জিনিস বাদে সবকিছু গ্লোমেরুলাসে চলে আসে? প্রোটিন এবং রক্তকণিকা, প্রোটিন এবং রক্তকণিকা তো চলে আসলো। এবং যে জিনিসটা আসে সেটাকে কি বলে? প্রাথমিক মূত্র বা গ্লোমেরুলার ফিল্ট্রেট। কোন জায়গায় আসে? গ্যাস্ট্রোলার স্পেসে আসে নাকি? আচ্ছা, তারপরে এই যে পোটোসাইট কোষ পড়িয়েছি, বোম্যান্স ক্যাপসুলের কোন স্তরে থাকে? ভিসেরাল স্তরের থাকে নাকি? আচ্ছা, তারপরে 1200 মিলি প্রতি মিনিটে হার্ট থেকে কতটুকু রক্ত কিডনিতে আসে? 1200 মিলি। 1 নম্বর অর্গানে কে আছে? যকৃৎ। 1 নম্বর অর্গানে যকৃৎ আছে। কতটুকু সেটা? 1500 মিলি। তারপর পরিশ্রুত হয় কতটুকু প্রতি মিনিটে? 125 মিলি রক্ত। এবং কার্যকর পরিস্রাবণ চাপ কতটুকু? 10 থেকে 25 mmHg। এটার নাম হচ্ছে কার্যকর পরিস্রাবণ চাপ বা ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসার। তারপরে টিউবুলার পুনঃশোষণ, এখানে কিছু জিনিস বলতে হবে। হ্যাঁ, এখানে একটু ভালো করে দেখো। টিউবুলার পুনঃশোষণ, টিউবুলার পুনঃশোষণ হচ্ছে, দেখো গ্লোমেরুলার ফিল্টারে যে জিনিসগুলো আসলো পরিশ্রুত হয়ে, এগুলোর 80% আবার এটা ব্যাক করে। কতটুকু? 80%। সো ব্যাক করার প্রসেসকে কি বলা হয়? পুনঃশোষণ। তাহলে কত পার্সেন্ট পদার্থ পুনঃশোষিত হয়? 80%। এবং সেটার কিছু কারণ বলেছে, আমি বলেছিলাম না যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল বা নিকটবর্তী প্যাথোনালাইকা মাইক্রোভিলাই আছে, এইটা একটা কারণ পুনঃশোষণের জন্য। তারপর আরেকটা কথা কি বলেছিলাম? কৌশিক জালিকার সাথে ঘন সন্নিবিষ্ট থাকে, অর্থাৎ যে ইফারেন্ট আর্টারিওল চারদিকে ঘুরে পেরিটিউবুলার ক্যাপিলারি তৈরি করে, এটা আমি দেখাবো বই থেকে। হ্যাঁ, সো এটা একটা কারণ। আরেকটা হচ্ছে এটার সাইটোপ্লাজমে অসংখ্য মাইটোকন্ড্রিয়া থাকে, এটা একটা রিজন। এটা হালকা দেখবে, এটা তেমন গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এবারে বই পড়লে আসলে এখন সুবিধা
হবে। দেন দেখো এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল বা নিকটবর্তী পেঁচানো নালিকা, সেখানে যে 80%, মধ্যে 60% হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকায় পুনঃশোষিত হয়। এবং দেখো এখানে পুনঃশোষণের জন্য অনেক কিছু আছে, তোমার মাথা ঘুরে যাবে নাকি। তো একটু সহজ করে দিই, এই তিনটা জিনিস কমন পাবা। আমরা যে খাবার লবণ খাই, খাবার লবণ মানে কি NaCl না? তো দেখো এখানে NaCl পাবা, দেখো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, তারপরে সোডিয়াম ক্লোরিন আয়ন মানে ক্লোরাইড। হ্যাঁ, তাহলে দেখো পটাশিয়ামও পাবা, হ্যাঁ NaCl প্লাস হচ্ছে পটাশিয়ামও কমন পাবা এখানে। আচ্ছা কি বলেছিলাম, যেটা গুরুত্বপূর্ণ সেটা ব্যাক করতে হবে। তাহলে দেখো গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, হরমোন এগুলো গুরুত্বপূর্ণ না? তাহলে নিকটবর্তী পেঁচানো নালিকায় এই গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, হরমোন আর সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম হয়ে গেছে নিকটবর্তীর জন্য। তাহলে নিকটবর্তীতে কি কি? গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, হরমোন আর এই তিনটা ইয়ার নাম বলে দেবা, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড। হেনলি লুপে জাস্ট ইয়াগুলোর নাম বলবা, সোডিয়াম ক্লোরাইড বললা, পটাশিয়াম বললা আর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। আর দূরবর্তী পেঁচানো নালিকাতে ওই একই সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড। আচ্ছা এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করি। এখানে ধরো এইটা হচ্ছে সেই নেফ্রন, এটা অনেক কিছু হইলো, এটা হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা। দেন এখানে হেনলির লুপ হয়ে দূরবর্তী পেঁচানো নালিকা, এটাকে আমি অনেক বড় করে দিলাম। হ্যাঁ, দেন এখান থেকে সংগ্রাহী নালী তৈরি হয়ে গেল। কি হয়, এই যে দূরবর্তী পেঁচানো নালিকা, এখানের যে সেলটা, এখানে একটা হরমোন কাজ করে, হরমোনটার নাম ADH। যখন হরমোনটা কাজ করে তখন কি হয়, এখানে কিছু পদ থাকে, পদগুলো অনলি চালু থাকে যখন ADH হরমোন এই সেলের উপর কাজ করে। তখন সে এই ভিতরে যে পানি থাকে, ধরো আমি এখানে পানি দেখাচ্ছি নীল কালি দিয়ে, সো ভিতরের যে পানিটা তখনই এই পথ দিয়ে চলে যেতে পারে। তাহলে আরেকবার বলি, এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা, দূরবর্তী পেঁচানো নালিকা। সো দূরবর্তী পেঁচানো নালিকার উপর একটা হরমোন কাজ করে, হরমোনটার নাম ADH। এটা সম্পর্কে একটু বলবো, হ্যাঁ এটা সম্পর্কে পরে ব্যাখ্যা আছে। সো ADH হরমোন বা এটার পূর্ণরূপ হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন বলবো। সো অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা ADH হরমোন যখন দূরবর্তী পেঁচানো নালিকার উপর কাজ করে, তখন এইখানের যে পথগুলো, এটাকে বলে চ্যানেল, সো চ্যানেলগুলো ওপেন হয়ে যায় এবং পানি ভিতরে প্রবেশ করে। এবং সেটা কোথায়? দূরবর্তী পেঁচানো নালিকা। তাহলে আমাকে বলো, দূরবর্তী পেঁচানো নালিকায় আরেকটা ইম্পর্টেন্ট ইনফো হবে না? সেটা হচ্ছে ADH বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন এইখানে পানির পুনঃশোষণে, কি পানি, অনলি পানির পুনঃশোষণে সাহায্য করে। তারপরে দেখো, তারপরে কি ক্ষরণে কি হবে? রক্ত থেকে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ যেগুলো আমাদের দেহের জন্য দরকার নেই, সেগুলো আবার কোথায় ব্যাক করবে? রেনাল টিউবুলে ব্যাক করবে, তাই না? তাহলে সেগুলো কি কি? যেমন দেখো এই যে বর্জ্য পদার্থ, ক্রিয়েটিনিন, তারপরে ইউরিয়া, এগুলো। এছাড়া হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, সেরোটোনিন, কোলিন, হিস্টামিন, এগুলো হালকা রিডিং দিবে, এগুলো কোনো সমস্যা নেই। ওকে, তো এগুলো শেষ। নেক্সট, এখন তো পড়া অনেক সহজ হয়ে গেছে নাকি? পারবা? যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়েছে নাকি? এবার এটা যকৃৎ থেকে বৃক্কীয় ধমনির মাধ্যমে, তারপরে অ্যাফারেন্ট ধমনির মাধ্যমে গ্লোমেরুলাসে প্রবেশ করেছে। গ্লোমেরুলাসে মূত্র তৈরির প্রথম ধাপ আলট্রা ফিল্ট্রেশনের মাধ্যমে সেটা বোম্যান্স ক্যাপসুলার গহ্বর বা ক্যাপসুলার স্পেসে প্রবেশ করে। তারপর সেখান থেকে বৃক্কনালিকা মানে কি প্রক্সিমাল মানে নিকটবর্তী পেঁচানো নালিকা, হেনলির লুপ, দূরবর্তী পেঁচানো নালিকা, সেখানে কি হয়? পুনঃশোষণ হয়। পুনঃশোষণ মানে কি? যেসব জিনিস আমার দরকার সেগুলো রক্তে ব্যাক করে। আর ক্ষরণ মানে কি? যেসব জিনিস আমার দরকার নাই সেগুলো রক্ত থেকে বৃক্কনালিকাতে আসে এবং আলটিমেটলি সেটা সংগ্রাহী নালিকা হয়ে বৃক্কের পেলভিস থেকে কোথায়? ইউরেটার, মূত্রথলিতে সাময়িক জমা থাকে, দেন মূত্রনালীর মাধ্যমে রেচন ছিদ্র হয়ে নির্গমন হয়। আচ্ছা বলো তো, কতটুকু মূত্র জমা হলে মূত্র ত্যাগের ইচ্ছা জন্মে মূত্রথলিতে? কত? 280 থেকে 320 মিলি নাকি? এখন চলে আসি মূত্র। হ্যাঁ, মূত্র সম্পর্কে অনেক কিছু বলেছে এখানে, এগুলো আমরা মোটামুটি পরের পয়েন্টে একবারে জেনে নিব। আমরা কিছু জিনিস জানি যে হচ্ছে ডাইউরেটিক্স কি।
ডাইউরেটিক্স হচ্ছে আমরা কিছু কিছু পদার্থ খেলে আমাদের মূত্রের পরিমাণ বেড়ে যায়, সেগুলোকে বলে ডাইউরেটিক্স। তোমার ইংলিশটা শুনে অনেক খটোমটো লাগতে পারে, এটার বাংলা যদি দেখো মূত্র বর্ধক, অর্থাৎ মূত্রকে বাড়ায়। কোশ্চেন আসে ডাইউরেটিক্স পদার্থের উদাহরণ কোনগুলো। হ্যাঁ, সো ডাইউরেটিক্স পদার্থের উদাহরণ পানি, পানি খাইলে অবশ্যই মূত্রের চাপ বাড়ে, লবণাক্ত পানি। তারপর চা কফি খেলেও কিন্তু মূত্রের চাপটা বেড়ে যায়, তাহলে চা কফিও ডাইউরেটিক্স পদার্থ। তারপরে আমরা জানবো আমাদের ডেইলি এভারেজে কতটুকু মূত্র হয় সেটা আমরা একটু পরেই জানবো, তবে অন অ্যান এভারেজ আমরা বলি হচ্ছে 1.5 লিটার, মানে 1500 মিলি, 1500 মিলি বা 1.5 লিটার একই। সো 1500 মিলি বা 1.5 লিটার মূত্র আমরা এভারেজে ত্যাগ করি। হ্যাঁ, এটা একটা রেঞ্জও আছে, একটু পরেই দেখবো। এখন কোন একটা মানুষের যদি প্রতিদিন 2.5 লিটারের মূত্র ত্যাগ হয় তাহলে সেটা কিন্তু অনেক বেশি। 1.5 লিটার আর 2.5 লিটার পার্থক্যটা দেখেছো কত বেশি? তাহলে 2.5 লিটারের বেশি যদি মূত্র ত্যাগ করে তখন সেটাকে বলে পলিইউরিয়া। পলি মানে অনেক বেশি, পলি মানে বেশি, সো পলিইউরিয়া মানে অনেক বেশি মূত্র ত্যাগ করছে। যদি 400 মিলির কম মূত্র ত্যাগ করে সেটাকে বলে অলিগো ইউরিয়া, অলিগো ইউরিয়া বা অলিগ ইউরিয়া। হ্যাঁ, অলিগো ইউরিয়া বা অলিগ ইউরিয়া। সো অলিগো মানে কম, বায়োলজিতে আমরা অলিগো বলতে বুঝি কম, অলিগো শব্দটা অনেক জায়গায় পাবে। সো পলি মানে বেশি, পলি ইউরিয়া, অলিগো মানে কম, অলিগ ইউরিয়া। আর যদি আরো কম মূত্র ত্যাগ করে 100 মিলি তখন সেটাকে বলে অ্যান ইউরিয়া। বায়োলজিতে কোনো কিছুর আগে এ মানে বুঝবা নাই, তাহলে এটা অনেকটা মনে হচ্ছে যেন মূত্র ত্যাগই করছে না, 100 মিলি মানে কিন্তু খুবই কম। তাহলে অ্যান ইউরিয়া মানে 100 মিলির কম মূত্র ত্যাগ করলে। মূত্রের বৈশিষ্ট্য এটা কিন্তু এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। সো মূত্রের রং কি আমরা সবাই জানি, খড় বর্ণ বা হলুদ কালার। হলুদ কালার তো জানি নাকি, খড় বর্ণ, এটাকে ইংলিশে বলে স্ট্র কালার। হ্যাঁ, এবং এইটা অনেক আসে যে এইটার খড় বর্ণের জন্য রিজন কি, এটা একটা রঞ্জক পদার্থ থাকে, নাম হচ্ছে ইউরোক্রোম। ইউরোক্রোম। ভলিউম বলেছিলাম কি এভারেজে কত, 1.5 লিটার বা 1500 মিলিলিটার, কিন্তু রেঞ্জ আছে একটা 600 থেকে 2500। এটা একটু পড়বে। আপেক্ষিক গুরুত্ব একটু দেখবে 1.008 থেকে 1.030। এবং বিক্রিয়া মূত্র হচ্ছে হালকা অম্লধর্মী। অম্লধর্মী মানে কি, এটা অ্যাসিডিক কিছুটা। হ্যাঁ, সো এটা রেঞ্জটা দেখো 4.5 থেকে 8, 4.5 থেকে 8, এবং গড়ে বলা হয় 6, কিন্তু রেঞ্জটা লাগে। হ্যাঁ, রেঞ্জটা পরীক্ষায় অনেক আসে, কেমিস্ট্রি কোশ্চেনও দেখবা 4.5 থেকে 8 অনেক আসে। সো গন্ধ, মূত্রের গন্ধ হচ্ছে অ্যারোমেটিক গন্ধ, এবং গন্ধের জন্য দায়ী ইউরিনোড। ইউরিনোডের জন্য এটা অ্যারোমেটিক গন্ধ হয়। এবং আমরা জানি কি মূত্র হচ্ছে তরল নাকি, তরল, এই জন্য হচ্ছে ম্যাক্সিমামই পানি, মূত্রে পানি থাকে। এছাড়া বাকি 5% হচ্ছে কঠিন পদার্থ। কঠিনের মধ্যে দেখবা যে 60% জৈব পদার্থ আর বাকি 40% হচ্ছে অজৈব, সেটা আমরা পরের ছকে দেখবো। এই যে দেখো 60-40 বলে দিয়েছে, এর মধ্যে তোমার সব পড়ার দরকার নাই। দেখো ইউরিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কেন জানবা? কারণ ইউরিয়া খুব গুরুত্বপূর্ণ। কেন জানবা বলতো? কারণ কিন্তু আমরা ইউরিওটেলিক প্রাণী, তাহলে আমাদের অবশ্যই জানতে হবে যে আমাদের মূত্রে ইউরিয়ার পার্সেন্টেজ কতটুকু থাকে। কতটুকু? 2%। কতটুকু থাকে? 2% ইউরিয়া। তারপরে দেখো ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড হচ্ছে 0.05, এবং ইউরিক অ্যাসিডটা জানলে আসলে তুমি আরেকটাও পড়া হয়ে যায়, কারণ যেটার নামে অ্যাসিড পড়ে নিবা সেটা 0.05। 0.05। ক্রিয়েটিনিনটা অনেক গুরুত্বপূর্ণ। ক্রিয়েটিনিন অনেক গুরুত্বপূর্ণ কেন বলেই রাখি, ক্রিয়েটিনিন হচ্ছে তোমার কোনো কিডনির রোগ হইলে ক্রিয়েটিনিন লেভেলটা তোমার দেখতে হয়। হ্যাঁ, আমরা ডাক্তার হিসেবে যে কোনো মানুষের যদি মনে করি যে তার কিডনির সমস্যা, আমরা তাকে ক্রিয়েটিনিনের লেভেলটা মানে পরীক্ষা করতে দিই। সো দেখি, এটা দেখেই বোঝা যায় যে কোনো একটা লোকের কিডনির রোগ হয়েছে কিনা। সো এটাকে বলে ডায়াগনস্টিক ইন্ডেক্স বা কিডনির রোগ নির্ণয়ের নির্দেশক, রোগ নির্ণয়ের নির্দেশক। ক্রিয়েটিনিন হচ্ছে 0.01 আর ক্রিয়েটিনিন হচ্ছে 0.07। এটা একটু পড়বা। 7 একটু মনে রাখতে পারো কেমনে। 7 নাম্বার হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। হ্যাঁ, সো ক্রিস্টিয়ানো রোনালদো আর 7 হচ্ছে ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন, কিন্তু এটা ক্রিয়েটিনের সাথে মিলায় না। হ্যাঁ, যাই হোক, এবার হচ্ছে সোডিয়াম পটাশিয়াম হালকা দেখবা, এটা এত ইম্পর্টেন্ট না। সোডিয়ামের তোমার রক্তের লেভেলটা একটু জানতে হয়, কিন্তু এটা খুব বেশি আসে না, বাট 35 জেনে রাখলা। 0.35% আর এটা হচ্ছে 0.15%। এইটা 3 স্টার দেওয়া না, এটা আমি বলবো যে 5 স্টার ইম্পর্টেন্ট, এত বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে আবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গ্লুকোজটা। কোনো একটা মানুষের যখন ডায়াবেটিস মেলাইটাস হয় তখন কি হয়, তার মূত্র দিয়ে গ্লুকোজ নির্গত হয়, তখন সেটাকে বলে গ্লাইকোসুরিয়া। তাহলে দেখো যে জিনিসটা নির্গত হবে তার নামে শেষে ইউরিয়া বসাই দিবা। তাহলে দেখো প্রোটিন বের হলে নামে কি হবে? প্রোটিন ইউরিয়া। তারপরে লিপিউরিয়া। বিলিরুবিন ইউরিয়া। রক্ত হচ্ছে হিম রিলেটেড যে কোনো শব্দ আমরা
হিম বুঝায়, তাহলে হেমাচুরিয়া, হেমাচুরিয়া শব্দটা বিশেষভাবে মাথায় রাখবা। কেন কেন মাথায় রাখবা বিশেষভাবে? কারণ দেখো তুমি প্রোটিন ইউরিয়া আন্দাজ করতে পারবা, লিপিউরিয়া আন্দাজ করতে পারবা, বিলিরুবিন ইউরিয়া আন্দাজ করতে পারবা, গ্লাইকোসুরিয়াও মোটামুটি আন্দাজ করতে পারবা যে গ্লুকোজ, গ্লাইকোজেন না কিন্তু গ্লুকোজ, গ্লাইকোজেন না। কিন্তু হেমাচুরিয়া তোমার একটু ভুল হয়ে যেতে পারে। সো রক্ত যখন মূত্রের মাধ্যমে মূত্র দিয়ে বের হয় তখন সেটাকে বলে হেমাচুরিয়া। এখন এই রোগগুলো একটু জানতে হবে। দেখো গ্লুকোজ বেড়ে যায় হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, এটা একটু জানবা। এইটা হালকা একটু জানবা, জন্ডিস। বিলিরুবিন যখন বেড়ে যায় তখন যে রোগ হয় সেটার নাম হচ্ছে জন্ডিস। হ্যাঁ, আমাদের অনেকের জন্ডিস হয়েছে, বা তোমাদের বন্ধু বান্ধব যদি কারো হয় বা চেনা জানা কারো হয়, দেখবা যে জন্ডিস হইলে সারা দেহ একদম হলুদ হয়ে যায়। কেন হলুদ হয়? জন্ডিস একটা পিত্তরঞ্জক, এটার রং হচ্ছে হলুদ। জন্ডিস না, সরি, বিলিরুবিন, বিলিরুবিন একটা পিত্তরঞ্জক, এটার কালার হচ্ছে হলুদ। সো এই জন্য হচ্ছে জন্ডিসে বিলিরুবিন বেড়ে যায়, হলুদ কালার হয়ে যায় বডির, এবং সেটা ইউরিন দিয়ে বের হইলে সেই ফেনোমেনাটাকে বলে বিলিরুবিন ইউরিয়া। নেক্সট চলে আসে মূত্রত্যাগ। এটাও তেমন কিছুই না, এই ডেড প্রস্রাব পেশি আমরা পড়েছি তাই না? তারপরে এই দেখো 280 থেকে 320, এগুলো তেমন কিছুই না। আচ্ছা, এরপরে রেচন এবং অস্ফোরেগুলেশনে বৃক্কের ভূমিকা। এখানে এই যে রেচন ইউরিয়া বর্জ্য কেমনে তৈরি হয় সেটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি। সো এখানে এটার পিছনে আমরা সময় দিব না, এই পড়া তুমি অলরেডি পড়েছো, ভয় পাওয়ার দরকার নাই। একবার তুমি যদি পড়ো দেখবা যে হচ্ছে অলরেডি এগুলো পড়াই হয়ে গেছে। ইউরিক অ্যাসিডটা একটু বলি। হ্যাঁ, ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড কেমনে তৈরি হয়? তুমি যখন কি বলে সেল কেমিস্ট্রি অর্থাৎ কোষ রসায়ন পড়বা, তখন পড়বা যে ডিএনএ তে দুই রকম ক্ষারক থাকে, দুই রকম ক্ষারক থাকে। একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পিউরিন, আর একটা পাইরিমিডিন, 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 পাইরিমিডিন। এই যে পিউরিন ক্ষারক, পিউরিন ক্ষারক হচ্ছে দুই রকম, এ আর জি। দেখো, এ দিয়ে অ্যাডিনিন, জি দিয়ে গুয়ানিন। সো অ্যাডিনিন হচ্ছে হাইড্রোলাইটিক ডিঅ্যামিনেশনের মাধ্যমে হাইপোজ্যান্থিন তৈরি করে, আর গুয়ানিন ওই একই প্রসেসে জ্যান্থিন তৈরি করে, এবং এই দুইটা আলটিমেটলি ইউরিক অ্যাসিডে কনভার্ট হয়। তাহলে এই অ্যাডিনিন গুয়ানিন অর্থাৎ ক্ষারকগুলো, কোন ক্ষারক? পিউরিন ক্ষারক। পিউরিন ক্ষারক হচ্ছে আলটিমেটলি ইউরিক অ্যাসিড তৈরি করে। তাহলে ইউরিক অ্যাসিড কই থেকে আসে? পিউরিন ক্ষারক থেকে আসে। ওকে, এবং এই যে ইউরিক অ্যাসিড মূত্র দিয়ে যখন ইউরিক অ্যাসিডটা নির্গত হচ্ছে, ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি অনেক বেশি থাকে, সেইটা স্ফটিক বা ক্রিস্টাল, ক্রিস্টাল মানে কোন একটা শক্ত সাবস্টেন্স, সো এটা সুই আকৃতির ক্রিস্টাল হিসেবে নির্গত হয়, এবং সেটাকে বলা হয় কিডনি স্টোন। বা আমাদের অনেকের বৃক্কে পাথর হয় না, সেটা কিন্তু এই যে এটার জন্য হয়। হ্যাঁ, সো মূত্র দিয়ে যখন অতিমাত্রা ইউরিক অ্যাসিড নির্গত হয় তখন এক ধরনের স্ফটিক সৃষ্টি হয় সুই আকৃতির, সেটা হচ্ছে কিডনি স্টোন নামে পরিচিত। এবার ক্রিয়েটিনিন, হ্যাঁ, এখানে একটু জিনিস বলে রাখি, ক্রিয়েটিন আর ক্রিয়েটিনিন এটা গুলিয়ে ফেলো না। হ্যাঁ, গুলিয়ে ফেলো না। সো কি হয়, এই যে দেখো আমাদের মাসেলে বেশ কিছু অ্যামাইনো অ্যাসিড আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এগুলো, গ্লাইসিন, আর্জিনিন, মিথিওনিন। এটা তুমি একটু ভুলে যেতে পারো, আমি গেম দিয়ে মনে রাখতাম। দেখো, জি দিয়ে গ্লাইসিন, এ দিয়ে আর্জিনিন, আর এটা হচ্ছে মিথিওনিন। সো গ্লাইসিন, আর্জিনিন, মিথিওনিন, এই তিনটা হচ্ছে ট্রান্স অ্যামাইনেশন প্রক্রিয়া। ট্রান্স অ্যামাইনেশন প্রক্রিয়ায় এটা ভেঙে ক্রিয়েটিন পাওয়া যায়, ক্রিয়েটিন। তাহলে কি হইল, আমাদের যে পেশি বা মাসেলের প্রোটিনে উৎপন্ন যে অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিন, আর্জিনিন, মিথিওনিন, এরা ট্রান্স অ্যামিনেশন প্রক্রিয়ায় ক্রিয়েটিন তৈরি করে। এই ক্রিয়েটিন পরবর্তীতে কি হয়, ডিহাইড্রেশন হয়, অর্থাৎ এখান থেকে পানির অণু চলে যায়, রিমুভ হয়ে যায়, পাওয়া যায় ক্রিয়েটিনিন। এবং এইটাকে কি বলা হয়? ডায়াগনস্টিক ইন্ডেক্স অফ কিডনি। অর্থাৎ কিডনির রোগ হলে আমরা মূলত ক্রিয়েটিনিনের লেভেলটা দেখি, রক্তে ক্রিয়েটিনিনের লেভেল কিরকম সেটা দেখি। এই জন্য অবশ্যই লেভেল বা রক্তে এটার পরিমাণ কতটুকু জানতে হবে। 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার পুরুষে, নারীদেরটা কি করবে, 1 করে কমাই দিবে, তাহলে 0.5 থেকে 1.1। দেখো তো, 0.5 থেকে 1.1। এবং দেখো এই যে ডায়াগনস্টিক ইন্ডেক্স বা রোগ নির্ণয়ের নির্দেশক, রোগ নির্ণয়ের নির্দেশক, অন্যান্য বর্জ্য তেমন পড়ার দরকার নাই। এবার হচ্ছে অসমো রেগুলেশন। অসমো রেগুলেশনের একটা সংজ্ঞা আছে, এটা পরীক্ষায় জন্য একটু ইম্পর্টেন্ট, এটা পড়ে নিবে। অসমো রেগুলেশনের সংজ্ঞা কি? দেহের পানি এবং অন্যান্য কিছু আয়ন, এবং সেগুলো কি, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, এগুলোর মধ্যে একটা আন্তঃসাম্য রক্ষা যে প্রক্রিয়া সেটাকে বলা হয় অসমো রেগুলেশন। তাহলে পানি এবং কিছু আয়ন এদের মধ্যে আন্তঃসাম্য রক্ষার প্রক্রিয়াকে বলা হয় অসমো রেগুলেশন। এবং এই অসমো রেগুলেশন প্রক্রিয়ায়
যে প্রসেসটা, এইটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কিন্তু 3 স্টার টপিক। সো অসমোরেগুলেশন প্রসেসটা আমরা পড়বো। একটা মিনিট। আচ্ছা, তো অসমোরেগুলেশন, হ্যাঁ। সো ধরো এটা হচ্ছে রক্ত, হ্যাঁ। রক্তের ভিতর কি আছে? তরল, যেটা প্লাজমা, আর হচ্ছে লবণ। হ্যাঁ, সো লবণ, লবণ। এখন কোনো কারণে যদি লবণ এবং পানি বা প্লাজমা আর কি, এটার কম বেশি হয়, কি হয়? রক্তের ভিতরে অবিশ্রবণীয় চাপ, যেটা অবিশ্রবণীয় চাপের কম বেশি হয়। আমরা চাবো না অবিশ্রবণীয় চাপ এটা তারতম্য হোক। সো এই জন্য যে রেগুলেশন পদ্ধতি, সেটাকে হচ্ছে অবিশ্রবণ মানে কিন্তু অসমোসিস। সো অবিশ্রবণের চাপ রেগুলেশন করা বা নিয়ন্ত্রণ করা, এটাই হচ্ছে অসমো রেগুলেশন। সো রক্তের ভিতর অবিশ্রবণের চাপ যেটা, সেইটা নিয়ন্ত্রণ করা হয় অসমো রেগুলেশন। সো কিভাবে এটা রেগুলেটেড হয় সেটা আমরা একটু জানি। হ্যাঁ, আচ্ছা, সো ধরো এটা হচ্ছে রক্ত, এটা রক্তনালী, এটা ভিতরে আছে রক্ত। এখন কোনো কারণে রক্তের যে পানি, অর্থাৎ রক্তে আমাদের দেহ থেকে পানি বের হয়ে গেল, পানি বের হয়ে গেল। পানি যদি কোনো কারণে অনেক বেশি পরিমাণে বের হয়ে যায়, কি হবে? পানির পরিমাণ কমে গেলে রক্তের চাপ কমে, রক্ত চাপ কমে, কারণ কিন্তু রক্তের ম্যাক্সিমাম পোর্শন কি? ফ্লুইড, মানে পানি, প্লাজমা। তাহলে রক্তের চাপ কমে। তাহলে পানি কোনো কারণে বের হয়ে গেলে রক্তের চাপ কমে, এবং এই রক্তের চাপ কমে গেলে আমাদের ব্রেইনের হাইপোথ্যালামাস, কোথায়? আমাদের ব্রেইনের বা মস্তিষ্কের হাইপোথ্যালামাসে অসমো রিসেপ্টর আছে। আমাদের ব্রেইনের যে হাইপোথ্যালামাস, সেখানে কি আছে? অসমো রিসেপ্টর। এই অসমো রিসেপ্টর হচ্ছে উত্তেজিত হয়, এবং সে আচ্ছা, অসমো রিসেপ্টর। সো এই অসমো রিসেপ্টর উত্তেজিত হলে সে কি করে? হাইপোথ্যালামাসে একটা হরমোন তৈরি হয়, সেটার নাম এডিএইচ বা অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। আচ্ছা, আমি এটা ইংলিশে লিখি বিকজ এটা এডিএইচ বলি তো। সো দেখো, এ দিয়ে অ্যান্টি, ডি দিয়ে ডাইইউরেটিক, আর এইচ দিয়ে হরমোন। এটার আরেকটা নাম হচ্ছে ভেসোপ্রেসিন। সো এটা তৈরি হয় কোথায়? এটা বানানটা একটু দেখবে। সো ভেসোপ্রেসিন বা অ্যান্টি ডায়াবেটিক হরমোন, এটা তৈরি হয় হাইপোথ্যালামাসে, কিন্তু এটা জমা থাকে একটা খুব গুরুত্বপূর্ণ গ্ল্যান্ড, সেটার নাম পিটুইটারি। পিটুইটারি। সো কোনো কারণে দেহের থেকে অনেক বেশি পানি বের হয়ে গেছে, রক্তের চাপ কমে গিয়েছে, হাইপোথ্যালামাসের অসমো রিসেপ্টর উত্তেজিত হয়। সেটা যদি উত্তেজিত হয়, তখন কি হয়? সেখানে একটা এডিএইচ হরমোন তৈরি হয়ে সেটা পিটুইটারিতে চলে আসে। সো পিটুইটারি থেকে এটা সিক্রেট হয়। পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ কোশ্চেন, এডিএইচ হরমোন কোথায় থেকে ক্ষরিত হয়? এটা পশ্চাৎ পিটুইটারি। তাহলে আমি এটাকে বলবো পশ্চাৎ পিটুইটারি। আমি এখানে পশ্চাৎ লিখি। ওকে, তাহলে পিটুইটারির দুইটা পার্ট, একটা অগ্র, একটা পশ্চাৎ, একটা অগ্র। হ্যাঁ, এটা যদি অগ্র, তাহলে এটা হচ্ছে পশ্চাৎ। তাহলে এডিএইচ হরমোন পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয়, এইটা কখনোই ভুলবে না। এডিএইচ হরমোন পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয়, এবং এটা কিন্তু ব্রেন থেকে আসতেছে, এবং এসে এটা হচ্ছে রক্তের মাধ্যমে চলে যায় কোথায় বলতো? এটা রক্তের মাধ্যমে চলে যায় বৃক্ক নালিকা। বৃক্কনালিকার আরো স্পেসিফিক্যালি কোন অংশে? দূরবর্তী পেঁচানো নালিকা এবং সংগ্রাহী নালিকাতে, ওখানে চলে আসে। এটা আমরা বলতেছি আরেকবার। তো আরেকবার মনে করিয়ে দিই, পানি বের হয়ে গেল, রক্তের চাপ কমে গেল, অসমো রিসেপ্টর উদ্দীপিত হয়। অসমো রিসেপ্টর কোথায় থাকে? হাইপোথ্যালামাসে। সেখানে যে এডিএইচটা, সেখানে পশ্চাৎ পিটুইটারিতে আসে। পশ্চাৎ পিটুইটারি আসার পর পশ্চাৎ পিটুইটারি থেকে এটা ক্ষরিত হয়। এডিএইচ পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয়ে রক্তের মাধ্যমে এটা বৃক্ক নালিকাতে আসে। নালিকাতে এসে কি করে বলো তো? নালিকাতে এসে কি করে? নালিকাতে এই যে দেখো, দূরবর্তী পেঁচানো নালিকা, এডিএইচ আসলো, এসে কি করে? সে পানিটাকে টেনে নিয়ে যায়। পানি কিন্তু মূত্রের মাধ্যমে বের হচ্ছিল, এখন কোনো কারণে কি হয়েছে? কোনো কারণে পানি অনেক বেশি পরিমাণ চলে গেছে দেহের বাইরে থেকে। সো এডিএইচ কি করে? পানিটাকে টেনে নেয়। এটা ধরো বৃক্কনালী, এখানে এটা হচ্ছে সেল। সো এডিএইচ এখানে কাজ করে, ফলে অনেক বেশি পরিমাণ পানি ব্যাক করে। সো কি হয়? পানি ব্যাক করার মাধ্যমে অবিশ্রবণীয় চাপটা ব্যালেন্স হয়ে যায়, এবং অবিশ্রবণীয় চাপ ব্যালেন্স হলে অসমো রেগুলেশন
সম্পন্ন হয়। আবার কোনো কারণে ধরো দেহে পানির পরিমাণ অনেক বেশি, ধরো আমরা খুব বেশি পরিমাণ পানি খাচ্ছি, দেহে পানি অনেক বেশি জমা হয়েছে, তখন আর অসমোরিসেপ্টর উত্তেজিত হয় না, তখন এডিএইচ হরমোন নিঃসরণ হয় না, পশ্চাৎ পিটুইটারি থেকে এইটা নিঃসরণ হয় না, হ্যাঁ, এডিএইচ হরমোন বা অ্যান্টি ডায়াবেটিক হরমোন, এটা বৃক্কনালিকাতে আসে না, ফলে পানিও খুব একটা বেশি এখান থেকে রক্তে ব্যাক করে না, রক্তে ব্যাক করে না। এটা রক্তে ব্যাক করে না। ওকে, তাহলে এবার একটু বই আসি, একটা কথা বলে নিই, এই যে ভেসোপ্রেসিন, এই নামটা কেন ভেসোপ্রেসিন? ভেসেল মানে রক্তনালী, রক্তনালীর ইংলিশ হচ্ছে ব্লাড ভেসেল, ব্লাড ভেসেল, ধরো এটা হচ্ছে রক্তনালী। সো ভেসোপ্রেসিন হরমোন বা এডিএইচ হরমোন হচ্ছে ব্লাড ভেসেলকে চাপ দেয় বা প্রেস দেয়, প্রেস দিলে এরকম রক্তের প্রেসার বেড়ে যায়। সো এটা দুইটা কাজ করতেছে, এক হচ্ছে রক্তনালীকে চাপ দেয় বা প্রেস করে, এই জন্য এটার নাম ভেসোপ্রেসিন। আরেকটা কি করে, সে বৃক্কনালিকার ভিতরের পানিকে রক্তে ফেরত নিয়ে আসে। এই জন্য দেখো রক্তে যেহেতু ফেরত নিয়ে আসতেছে, মূত্রে পানির পরিমাণ কমে যায়। আমরা একটু আগে শিখেছি ডাইউরেটিক মানে কি, ডাইউরেটিক মানে কি, ডাইউরেটিক মানে হচ্ছে মূত্রবর্ধক। কিন্তু এই হরমোনটা কি করছে, এই হরমোনটা ডাইউরেটিকের উল্টা কাজ করছে নাকি, এই জন্য এটার নাম অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তোমাদের আজকের পড়া শেষ। দেখো এবারে খুব সহজ হয়ে গিয়েছে, সব পারবা এইখান থেকে এখানে। অসমোরেগুলেশন কি হয়, এডিএইচ ভেসোপ্রেসিন বলা হয়, দেহে পানির পরিমাণ কম হলে এডিএইচ এর পরিমাণ বেড়ে যায়, অল্প পরিমাণ মূত্র তৈরি করে। কোনো কারণে যদি পানির আধিক্য দেখা যায় কি হয়, এডিএইচ এর ক্ষরণটা কমে যায় এবং বেশি পরিমাণ মূত্র তৈরি করে। তারপরে এটা মোটে পড়া হয়ে গেছে, এগুলো কিছুই না, এগুলো সম্পর্কে পরে আরো ইন ডিটেইলস পড়া আছে, হ্যাঁ, এটা তেমন গুরুত্বপূর্ণ না। আচ্ছা আচ্ছা, তো এরপরে বৃক্কে ভালো রাখতে এর দরকার নেই, এগুলো কিচ্ছু লাগবে না, এগুলো কিচ্ছু লাগবে না। আজকের দিনের মতো পড়া এটুকুনি, হ্যাঁ, তোমাদের জন্য অনেক অনেক অল দা বেস্ট রইলো, ভালো করে পড়াশোনা করবে।